পাঁচখানা মণ্ডল থেকে আগত সমস্ত কার্যকর্তা বন্ধুদেরকে জানাই এই কার্যক্রমকে সুন্দর করে এবং সাফল্যমণ্ডিত করে তুলে ধরার জন্য আমরা আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বাইকটি ভারতীয় জনতা পার্টির সদর জেলা উদ্যোগে আমি সভাপতি হওয়ার পর বিভিন্ন জেলা সফর করছি। বিভিন্ন জেলার কার্যকর্তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করছি, মিলিত হচ্ছি। তারই অঙ্গ হিসেবে আজকে সদর জেলার উদ্যোগে তারা একটা কর্মী সম্মেলন এবং কার্যকর্তাদের বৈঠক আয়োজন করেছে। তো ভারতীয় জনতা পার্টির সমস্ত জেলার সফরে একটাই আমার কাছে অনুভূতি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে এবং আমাদের যে লক্ষ্য যে 2023-এ সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। আর আমাদের যে আমি সভাপতি হওয়ার পর থেকে আমি কার্যকর্তাদের মধ্যে আহ্বান রেখেছিলাম যে আমাদের শুধু জয় নয়, আমরা 60-এ 60 ত্রিপুরা বিধানসভা দখল করব। এই লক্ষ্যমাত্রা রেখে আমাদের কার্যকর্তারা কাজ করছে এবং কার্যকর্তাদের যে জোশ, কার্যকর্তাদের দেবদুর্লভ কার্যকর্তাদের যে কাজ, সেই কাজের উপর নিরিখে দাঁড়িয়ে আমি সেটা হলক করে বলতে পারি যে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা। অন্যান্য ডিস্ট্রিক্টে কি এরকম? সমস্ত জেলাতে এরকম আমার র্যালি হয়েছে এবং এই জেলাটা বাকি ছিল। এই জেলাতে আজকে খালি এখানটা কি আছে? এখন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে গোটা রাজ্যে 2018 সালে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক যে পট পরিবর্তন, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের নারীদের উপরে অত্যাচার, আক্রমণ, ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা এই বিষয়ে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি
আমরা প্রতিনিয়ত কথাগুলো সরকারের গোচরে নেওয়ার চেষ্টা করেছি। আমরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও আমরা দেখা করেছি, দেখা করে কথাগুলো আমরা বলেছি। আমরা ডিজিপির কাছে ডেপুটেশন দিয়েছি। তাছাড়া আমরা জনমত তৈরি করেও আমরা বিভিন্ন কর্মসূচি আমরা তার বিরুদ্ধে হাতে নিয়েছি। কিন্তু লক্ষ্য করছি যে সরকারের তরফ থেকে কোনো রকমের উদ্যোগ নেই। এই ঘটনাগুলো প্রতিদিন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে, কি প্রিন্ট মিডিয়া কি ইলেকট্রনিক মিডিয়া, তার মাধ্যমে আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি। আমরা দেখেছি যে কমলপুরে বামনছড়ায় যে ঘটনাটা সংঘটিত হয়েছে, আমাদের রাজ্যে কোনো দিন, আমরা যতদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সংগঠনে আমরা কাজ করছি, আমরা দেখিনি ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। প্রকাশ্য দিনের বেলা একটা 22 বছরের মেয়েকে অটো থেকে নামিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, এ ধরনের ঘটনা আমরা দেখেছি যে সরকার পক্ষের কোনো রকমের কোনো বিবৃতি নেই, কোনো রকমের অ্যাকশান নেই। আসামি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়। রাজ্যে একটা মহিলা কমিশন রয়েছে। আমরা আগে দেখেছি যে কোনো ঘটনা ঘটলে, কি পারিবারিক হোক আর কি অন্য ঘটনাই হোক, মহিলা কমিশন সবার আগে গিয়ে হাজির হয়েছে, অন্তত তথ্য কালেকশন করেছে, অন্তত মেয়েদের পক্ষে দাঁড়াবার চেষ্টা করেছে। অত্যাচারীরা অন্তত জবাব দিতে হয়েছে যে মহিলা কমিশন যার পাশে, নিপীড়িতের পাশে দাঁড়িয়েছে, সেখানে শক্ত হাতে মোকাবেলা করার চেষ্টা করেছে। আমরা দেখেছি জোট সরকার আসার পরে যে মহিলা কমিশন গঠিত হয়েছে, মহিলা কমিশন নিরপেক্ষ, মেয়েদের জন্যই মহিলা কমিশন, কিন্তু মহিলা কমিশনের কোনো হেলদোল নেই। বামনচড়ার মতো ঘটনায় আমরা সেই জায়গায় খোঁজ করে করে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা নেতৃত্বরা সেখানে গিয়ে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। তার ছোট্ট একটা বাচ্চা, স্বামীর বাড়ি থেকে বিতাড়িত মেয়েটা। এরকম ঘটনায় মহিলা কমিশনের কোনো পাত্তা নেই, মহিলা কমিশন যাই সে জায়গায়। এখনও আমরা লক্ষ্য করছি, আমরা যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে, এর মধ্যে কল্যাণপুরের ঘটনা, কুমারঘাটের ঘটনা, কৈলাস শহরের ঘটনা, বনকুমারীর ঘটনা, এই 2-3 দিনের মধ্যে এতগুলো ঘটনা এবং বিভৎস রেপ, গ্যাংরেপ, এবং কারা জড়িত এগুলোর সাথে আমাদের কথা তো না, পত্র পত্রিকা, জনগণের কথা। যে মন্ত্রীপুত্র তার সাথে জড়িত, এবং কি হচ্ছে, সেই মন্ত্রী বলছে আমার ছেলে আগরতলায় ছিল, আর আরেক মন্ত্রী, প্রতাপশালী মন্ত্রী ত্রিপুরা রাজ্যের মধ্যে, তিনি বলছেন গুয়াহাটি ছিল। কার কথা সত্য? বাবার কথা সত্য না সেই প্রতাপশালী মন্ত্রীর কথা সত্য? একজন মন্ত্রী যদি রাজ্যে এই অবস্থা হয়, ধর্ষকের পক্ষে যদি দাঁড়ায়, তাহলে সে রাজ্যে মানুষ, সে রাজ্যের নারীরা কি আশা করতে পারবে? কোথায় যাবে? ধর্ষককে আড়াল করছে এবং মিথ্যা কথা বলছে। আমরা কোনটাকে সত্য ধরে নেব? এরকমটা তো কোনোদিনও হয়নি।
রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল এতটা বছর, আমরা দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে সর্বদলীয়, মানিক সরকারের চেয়ারম্যান ছিলেন এই কমিটির, সর্বদলীয় বৈঠক ডেকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের ডেকে এই নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য দলমত নির্বিশেষে দলের মতের ঊর্ধ্বে উঠে দাঁড়াবার জন্য আহ্বান রেখেছিলেন বারবার। কিন্তু আমরা বলা সত্ত্বেও কি রাজ্যে তো 5 বছরে 2 মুখ্যমন্ত্রী আমাদের দেখতে হচ্ছে। তো মুখ্যমন্ত্রী কী কারণে আজকে সাংবাদিক বৈঠক সে সম্পর্কে আলোচনা করেছেন। আমার 2-1টা বিষয়, এটা হলো এই, সম্প্রতি আমরা লক্ষ্য করলাম বিজেপি আইটি সেল টাকার বিনিময়ে ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতনের যে ঘটনাগুলো তাকে সরিয়ে দিয়ে ত্রিপুরায় নারীরা নিরাপদে আছেন সেই তথ্য তারা প্রকাশ করেছেন। বহু আন্দোলনের পর রাজ্যের জোট সরকার ত্রিপুরায় নারী নির্যাতনের যে তথ্য দিয়েছে তার সাথে কোনো মিল নেই। বামফ্রন্ট সরকারের আমলে প্রায় প্রতি বছর ত্রিপুরায় নারী নির্যাতনের তথ্য বিধানসভায় তুলে ধরা হতো, কিন্তু জোট সরকার তা করেনি। বাম বিধায়করা বারবার বিধানসভায় বলেছেন ত্রিপুরায় নারী নির্যাতন হচ্ছে, তার তথ্য চাই, বাধ্য হয়ে দিয়েছেন। অথচ বিজেপি আইটি সেল টাকার বিনিময়ে ফেসবুক পেজে দিয়েছেন ত্রিপুরায় নারীরা নিরাপদ। যদি নারীরা নিরাপদই হন, আমাদের কাছে তথ্য আছে, এই ফাইলে বহু তথ্য আছে, আপনারা চাইলে আমরা দিতে পারি। 12 অক্টোবর সম্ভবত আমাদের দেশের রাষ্ট্রপতি আমাদের রাজ্যে এলেন। সেদিনেই আমরা ধলেশ্বরে আমরা ড্রেইনে কাগজে মোড়া এক মেয়ের মৃতদেহ উদ্ধার করার যে ছবি আমরা পাই। তারপর কুমারঘাটের ঘটনা পত্রপত্রিকায় প্রকাশ, রাজ্যের এক মন্ত্রীর ছেলে এই কাণ্ডে যুক্ত, 15 বছর বয়সী মেয়েটা, তাকে আড়াল করার জন্য যেভাবে সরকারের তরফ থেকে ভূমিকা নেওয়া হচ্ছে এটা ন্যাক্কারজনক। আমরা সংগঠন তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা প্রতিবাদ জানাই রাজ্যের একজন মন্ত্রী, মাননীয় মন্ত্রী, উনি ধর্ষককে রক্ষা করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছেন। সাংবাদিক সম্মেলন করে বলছেন যে যার নামে এই ধর্ষণের অভিযোগ উঠেছে সে ত্রিপুরা রাজ্যে ছিলেন না, উনি গুয়াহাটিতে ছিলেন। এই যে গুয়াহাটিতে ছিলেন সেখানেও প্রশ্নবোধক আমাদের। এটা কেন আগে বলা হলো না? যখন প্রশ্ন উঠেছে তখন কেন বলা হলো না? এতদিন পরে কেন বলা হলো যে ধর্ষক ত্রিপুরায় নেই, গুয়াহাটিতে আছে? কাকে উৎসাহিত করছেন? রাজ্যে নারী নির্যাতনকারীদেরকে উনি উৎসাহিত করছেন, ছাড়া পাবেন না। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি প্রতিবাদ হচ্ছে, এমনকি বিজেপি দলের পক্ষ থেকেও প্রতিবাদ হচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিজেপি যে ফেসবুক পেজ
ওপেন করেছে নারীদের সম্পর্কে, জুমলাবাজির একটা শেষ থাকা দরকার নেই এই ত্রিপুরা রাজ্যে। মহিলা কমিশন সম্পর্কে এখানে প্রশ্ন করা হয়েছে। মহিলা কমিশন একটা স্বশাসিত প্রতিষ্ঠান, এটা দলদাসে পরিণত হয়েছে। কি মহিলাদের কাছে যাবেন? দলের কাজ করছেন এখানে দাঁড়িয়ে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যের যে মাননীয় মন্ত্রী ধর্ষকের হয়ে কথা বলছেন, উনার উদ্দেশ্যে বলছি, এই দিন কিন্তু এভাবে যাবে না। একদিন দেখবেন এই অত্যাচারীরা আপনার ঘরের মেয়েদেরকে টেনে বার করছে, অত্যাচার করছে। 88 থেকে 93 আমরা দেখেছি যারা এমএসইউর হয়ে কাজ করত, কংগ্রেস টিউজেএসের হয়ে কাজ করত, নির্বাচনের জন্য কাজ করত, ছাত্র সংসদ নির্বাচনে কাজ করত, তাদের ঘরের মেয়েরাও কিন্তু রেহাই পায়নি। এদিন দূরে নেই, এদিন ঘনিয়ে আসছে। সুতরাং আমরা আপনাদের কাছে বলবো, চিহ্নিত করুন, এই মন্ত্রীকে চিহ্নিত করুন। এই মন্ত্রীর বিরুদ্ধে যদি আজকে আমরা প্রশ্ন তুলি, রাজ্যের মেয়েরা যদি প্রশ্ন তুলে এই মন্ত্রীর বিরুদ্ধে, কাকে রক্ষা করছে এই মন্ত্রী? মদত দিচ্ছে কাকে? যে ধর্ষণ করেছে তাকে? কি করতে চাইছেন? এই 15 বছর মেয়েটির কি অপরাধ? কোনো অপরাধ ছিল? মন্ত্রীর ভাড়া করা ঘরের মধ্যে নিয়ে সেখানে ধর্ষণ করেছে, মেয়েটিকে গণধর্ষণ করেছে। নেতৃত্বে ছিল মন্ত্রীর পুত্র। আওয়াজ উঠেছে 59 জেলায়। আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা তার বিরুদ্ধে কথা বলছেন। রাজ্যের সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন, তার সাথে সহমত পোষণ করেই আমি বলছি, এটা শুধু 59 জেলায় সীমাবদ্ধ থাকবে। এই আন্দোলনের জোয়ার 59 জেলায় সীমাবদ্ধ থাকবে। এটা যদি মন্ত্রী মহোদয় মনে করেন, ভুল করবেন। আন্দোলনের জোয়ার কিন্তু আগরতলায়ও পড়বে। আপনাদের মাধ্যমে এই কথাগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাই। কেন গ্রেপ্তার হলো না? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব তোমার দিতেই হবে।
দেখুন, আপনারা দেখছেন সুশাসনের নামে সারা রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যবাসীর লক্ষ লক্ষ টাকা খরচা করে ওনারা সুশাসনের প্রচার করছেন সারা রাজ্যে ফ্ল্যাক্স লাগিয়ে। কিন্তু সুশাসনের নামে এক কুশাসন চলছে রাজ্যে। রাজ্যে প্রতিনিয়ত চারিদিকে খুন, সন্ত্রাস, ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনা। এই সপ্তাহে 4 কুমারঘাট, কৈলাসহর, যোগেন্দ্রনগর, কল্যাণপুর থেকে শুরু করে চারিদিকে প্রতিদিন, বক্সনগর পিএস এর অন্তর্গত চারিদিকে প্রতিদিন ধর্ষণ হচ্ছে। এবং এই ধর্ষণ কাণ্ডে শাসক দলের প্রভাবশালী নেতারা যুক্ত আছে। সেই শাসক আমরা দেখেছি ভগবান দাস মাননীয় মন্ত্রী, উনার ছেলের নামে অভিযোগ উঠেছে। আমরা দেখেছি মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিট করে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একবার এক এক কথা বলছেন। মন্ত্রী বলছেন একদিন প্রথম প্রেস কনফারেন্সে উনি 27 তারিখের প্রেস কনফারেন্সে বলেছেন যে মন্ত্রীপুত্র নাকি গুয়াহাটি ছিলেন। 28 তারিখ উনি প্রেস কনফারেন্স করে বলছেন মন্ত্রীপুত্র নাকি আগরতলায় রয়েছে। আমরা বলতে চাই এই মিথ্যা কথা বলার কারণ কি? কি ধামাচাপা দিতে চাইছেন? কল্যাণপুরে উপপ্রধানের, বিজেপির উপপ্রধানের দ্বারা আমাদের একজন উপজাতি 2জন মেম্বার জড়িত ছিল। ওনারা আমাদের একজন ইন্ডিজিনিয়াস বোনকে ধর্ষণ করে, গণধর্ষণ করে কালী পূজার দিন। আমরা বলতে চাই কেন চারিদিকে খুন, সন্ত্রাস, ধর্ষণ হচ্ছে? আপনারা দেখেছেন এই নতুন নগরে গুলিকাণ্ড, একটা হোটেলের মধ্যে গিয়ে আততায়ীরা গুলি চালিয়েছে। আমরা বলতে চাই এই রাজ্যে মানিক সাহা বলেছেন সুশাসনের সরকার চলছে, তাহলে কেন প্রকাশ্যে দিবালুকে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, গুলি করা হচ্ছে? আমরা বলতে চাই, এবং ওনার মন্ত্রীরা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ওনারা প্রেস মিট করছেন। আমরা বলতে চাই এই ধামাচাপা দেওয়ার কারণ কি? ধর্ষণকারীদের আপনারা কেন প্রশ্রয় দিচ্ছেন? কেন মদত দিচ্ছেন? আমরা জানতে চাই যেহেতু ভগবান দাস মন্ত্রীর ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, কেন এই প্রভাবশালী মন্ত্রীকে এখন অবধি উনি ওনার বহাল তবিয়তে রেখেছেন? একটা মন্ত্রীর ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কি করে পুলিশ একটা মন্ত্রীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করবে? মন্ত্রী পুলিশকে প্রেসার ক্রিয়েট করে এই তদন্তকে অন্যদিকে মুড় করিয়ে দেবে। তাই আমরা বলতে চাই মানিক শাহ যেহেতু এতদিন অবধি ভগবান দাসকে ওনার পদ থেকে রিমুভ করছেন না, আমাদের বিশ্বাস মানিক শাহ এই ঘটনার সঙ্গে যুক্ত। তাই আমরা তথাকথিত সুশাসকের নামে মানিক শাহকে ধিক্কার জানাতে এসেছি এবং বার্তা দিতে এসেছি। যদি অবিলম্বে এই মন্ত্রীদের উনি পদত্যাগ করতে বাধ্য না করেন, উনার পদত্যাগ আমরা দাবি করছি। এবং সারা রাজ্যে মা বোনদের এবং এই রাজ্যে দাঙ্গাবাজদের বিরুদ্ধে এই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় যুব কংগ্রেস আমরা লড়াই করতে অঙ্গীকার দর্শন হচ্ছে কেন? মানিক শাহ জবাব চাই, জবাব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রেপিস্টের সরকার, ভগবানের রেপিস্টের সরকার, রেপিস্টের সরকার, মুখ্যমন্ত্রী যুব
ঘরে ঘরে ঢুকে এই বর্বরোচিত ঘটনাগুলো সংঘটিত করছে। আর এই দুঃশাসনের দল ছবি আর বুকের মধ্যে সুশাসন, কিন্তু এটা তো স্পষ্ট হয়েছে আইনের শাসন কায়েমের বিন্দুমাত্র ভূমিকা নিচ্ছেন না। একটা জঙ্গলের রাজত্ব বিজেপি চাইছেন, আর পুলিশ একাংশ তাকে সহযোগিতা করে জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন। এই জঙ্গলের রাজত্বে এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে কারণে আমরা বলছি যে এই ঘটনাগুলা যখন বাড়ছে, সেই ক্ষেত্রে যখন অভিযুক্তের বেশিরভাগ হচ্ছেন বিজেপি দলের সঙ্গে সরাসরি যুক্ত, এই অভিযুক্তদের পক্ষে মন্ত্রিসভার সদস্য প্রেস মিট করে দলের নারী নেত্রী তাকে সাথে নিয়ে অভিযুক্তকে বাঁচানোর জন্য মানে খুব যুদ্ধ করছেন, এবং তথ্য পাল্টাতে বাধ্য হচ্ছেন। যিনি তথ্যমন্ত্রী, তিনি আমরা দেখলাম একদিন তথ্য দিয়ে কি বলছেন, তিনি আগরতলায় ছিলেন না, ত্রিপুরাতেই ছিলেন না, গুয়াহাটিতে ছিলেন। কবে? যেদিন এই ঘটনা সংঘটিত হয়েছে অভিযুক্ত। তার 24 ঘন্টা পর তথ্যমন্ত্রী আবার বলছেন সাংবাদিকদের তিনি ওই দিন আগরতলায় ছিলেন, আবার জেলার যিনি নেতা আছেন তাদের দলের, তিনি বলছেন কোথায় ছিল আমরা কয়েকদিনের মধ্যে জানিয়ে দেব। এরকম কি বিষয়? এরকম একটা ছেলে, বাবা আছে, মা আছে, বাবা মন্ত্রী, ঘরের ছেলেটা কোন সময় কোন জায়গায় ছিল কেউ জানে না। ফলে এদের তথ্য মানুষের কাছে দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন, যে পুলিশকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তাদের বিরুদ্ধে কিন্তু আপনারা কঠোর ব্যবস্থা নেবেন না, তাদেরকে অভিযুক্ত খাতায় নাম লিপিবদ্ধ করবেন না। কারণ যেদিন ওই জেলার নেতা বলেছেন ঘটনা শোনার পরেই আমি পুলিশকে জিজ্ঞেস করেছি কি হয়েছিল, সেদিনই তো পুলিশকে বার্তা দেওয়া হয়েছে যে মন্ত্রীর ছেলের নাম কিন্তু এফআইআর এ রাখা যাবে না। এবং তার পরবর্তী সময় মন্ত্রী বলেছেন, তথ্যমন্ত্রী, যে এফআইআর এর মধ্যে মন্ত্রীর পুত্রের নাম নেই, কারণ তারও কয়েকদিন আগে জেলার বিজেপির নেতা পুলিশকে জিজ্ঞেস করেছেন কি ঘটনা হয়েছিল, কারা কারা যুক্ত। তার মধ্য দিয়ে জেলার বিজেপির নেতা হয়তো পুলিশকে বার্তা দিয়েছেন মন্ত্রীর পুত্রের নাম রাখা যাবে না। বলে আমরা বলছিলাম প্রকৃত ঘটনা, এবং তার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোর ব্যবস্থা করতে হবে। সুশাসনের দুঃশাসনের ফ্ল্যাক্সের পেছনে হচ্ছে এই দুঃশাসনের দল। তারা 18 সালের আগে আমাদের রাজ্যে নাকি এই ধরনের ঘটনা অনেক বেশি হয়েছে। আমরা বলছি, এখানে আমরা নিয়ে এসেছি যে ক্রাইম রেকর্ডস ব্যুরো, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর যে তথ্য, এই তথ্য কি বলছে, 2019 সালে ক্রাইম এগেইনস্ট ওমেন 2017 সালে আমাদের রাজ্যের এই সংখ্যা হচ্ছে 972, 2018 সালে এই সংখ্যা হচ্ছে 907, 2019 সালে এই সংখ্যা হচ্ছে 1070। আমাদের রাজ্যের মন্ত্রী বলছেন যে বামফ্রন্ট সরকারের সময় এটা ভয়ঙ্কর মাত্রায় ছিল, এখন কমেছে। আমরা বলছিলাম 2017 সালে 972, আমাদের রিপোর্ট না, এটা সবার নিচে লেখা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 2019, আমাদের রাজ্যের তখন কিন্তু এই দেশের আইন মানে এই মন্ত্রী হচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, যার নাম হচ্ছেন অমিত শাহ। তার দপ্তর থেকে প্রকাশিত 2017 সালের মহিলাদের উপর আক্রমণের ঘটনা হচ্ছে 972, 2018 সালে 907, 2019 সালে 1070। কিন্তু তারপরেও বলা এই সংখ্যাটাও কিন্তু 2070, 2007 মানে 1070, 2018-তে 907, এই সংখ্যাটা কিন্তু অনেক কম সংখ্যা। প্রকৃত সংখ্যা হচ্ছে অনেক বেশি, কারণ 2018 সালের মার্চের পর থেকে আক্রান্ত মানুষ কিন্তু থানায় গিয়ে মামলা করার সাহস পাচ্ছে না, থানায় গেলে মামলা নিচ্ছেন না। এরকম অসংখ্য ঘটনা আছে যে ঘটনার পর অনেককে সাহস করে কোর্টে গিয়ে মামলা করতে হয়েছে। অসংখ্য মানুষ থানায় যাওয়ার পর পুলিশ তার মামলা গ্রহণ করেনি, অনেক মানুষ বিজেপির নেতার বিরুদ্ধে মামলা করার সাহস দেখাতে পারেনি। ফলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু 2018 সালের পর যে সংখ্যা অনেক কম সেখানে নথিভুক্ত হয়েছে, কিন্তু তার থেকে অনেক বেশি আছেন ঘটনার পরও মানুষ সাহস নিয়ে বিজেপির নেতার বিরুদ্ধে, ওই পৃষ্ঠপ্রমুখের বিরুদ্ধে, বুথ সভাপতির বিরুদ্ধে, ধর্ষণকারীর বিরুদ্ধে থানায় মামলা করার সাহস তারা দেখিয়ে একটা মামলা নথিভুক্ত করতে পারেনি। ফলে প্রকৃত সংখ্যা অনেক বেশি। যে মামলা করতে সাহস পাচ্ছে না এই কথাটা আমরা বলছি, এটা ঘটনা। এবং তার সঙ্গে যেটা যুক্ত যে মহিলা কমিশনের চেয়ারম্যান খুব নিজে তার লাইভ করে বলেছেন, মহিলা কমিশনের যিনি চেয়ারম্যান তিনি নিজের এলাকায় ঢুকতে পারছেন না। এই ভিডিও সবাই দেখেছেন। মহিলা কমিশনের চেয়ারম্যান কাঁদতে কাঁদতে বলছেন আমি আমার এলাকায় ঢুকতে পারছি না, আমাকে বাধা দেওয়া হচ্ছে।
এখন যে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারম্যানকে তার দলের মানুষ তার এলাকায় বাড়ি ঘরে ঢুকতে দিচ্ছেন না, সেই মহিলা কমিশনের মানে কি করে মহিলা কমিশনার থাকতে পারেন, চেয়ারপারসন থাকতে পারেন? এই মহিলা কমিশনের চেয়ারপারসন তারা বিন্দুমাত্র কাজ হবে এটা আমার রাজ্যের মানুষ আশাও করে না। ফলে এই যদি মহিলা কমিশনের অবস্থা হয়, মহিলা কমিশনের চেয়ারপারসন ঘর থেকে বেরোতে পারেন না, এলাকায় গেলে তাকে ঢুকতে দেন না, বাড়িতে গেলে মানুষ আটকে বাধা দিচ্ছেন, এই মহিলা কমিশনের চেয়ারপারসনটা শুধুমাত্র সাইনবোর্ড সদস্য এখানে আছেন। অভিনন্দন। আমাদের এই 4টি সংগঠনেরই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এখানে আছেন। মূলত যে বিষয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি, যে গত 4.5 বছরে ভয়ঙ্কর রকম ভাবে সাধারণ মানুষের উপর নানা আক্রমণ, অত্যাচার, নিপীড়ন সংঘটিত হচ্ছে। তার সঙ্গে আমাদের রাজ্যের ধর্ষণ, গণধর্ষণ, মহিলাদের উপর আক্রমণ তীব্র আকার ধারণ করেছে। গত লাস্ট 10 দিনে আমাদের রাজ্যে 2টি গণধর্ষণ এবং 2টি ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে, এবং এই 4টা ক্ষেত্রেই যারা আক্রান্ত তারা হচ্ছেন নাবালিকা। একটা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা দেখছি যাদের বিরুদ্ধে অভিযুক্তরা হচ্ছে তারা হচ্ছেন, একটা ঘটনায় কুমারঘাটের ঘটনা হচ্ছেন মন্ত্রীর পুত্র, কোনো জায়গায় উপপ্রধানের স্বামী, কোনো জায়গায় পৃষ্ঠা প্রমুখ, কোনো জায়গায় বুথ সভাপতি। গোটা ঘটনাগুলোর সঙ্গে বিজেপির নেতারা যুক্ত হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু এই গত 10 দিনে যে 4টা ধর্ষণ ঘটনা ঘটেছে তা না, এই ক্রমবর্ধমান যে ভয়ঙ্করতম ঘটনা সংঘটিত হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে, আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন তার নিন্দা এবং ধিক্কার জানাই। প্রশাসনের কাছে যেই সমস্ত ঘটনার ক্ষেত্রে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যেন পুলিশ গ্রহণ করে। আমরা দেখছি এই ঘটনাগুলো সংঘটিত হওয়ার পর, বিশেষ করে আমাদের রাজ্যের এই কুমারঘাটের ঘটনার পর, রাজ্যের মন্ত্রিসভা অভিযুক্তকে বাঁচানোর জন্য সরাসরি রাস্তায় নেমেছেন। মন্ত্রিসভার সদস্য 24 ঘন্টা পর পর তার বয়ান পাল্টাচ্ছেন। এমনকি অভিযুক্ত কোন জায়গায় ছিলেন তার সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে মন্ত্রী ব্যস্ত হয়েছেন মানুষের সামনে এই কথাগুলো বলার জন্য। আমরা সাধারণভাবে মানুষ আশা করে এরকম কোনো যখন ঘটনা ঘটে, যে ঘটনার পর সরকার এই ঘটনার তদন্তক্রমে দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখছি এই ঘটনা ঘটার পর, বিশেষ করে কুমারঘাটের ঘটনার পর, মন্ত্রিসভা ব্যস্ত হয়ে গেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি করে বাঁচাতে হবে, এবং খুদ মন্ত্রীর সন্তান সম্পর্কে অভিযোগ যখন উঠে আসলো, গোটা মন্ত্রিসভা এই ঘটনার মূল অভিযুক্তকে বাঁচানোর সেখানে চেষ্টা করছেন নানাভাবে। শুধুমাত্র প্রেস মিট না, স্থানীয়ভাবে নানা বিষয়ই সেখানে মানুষের সামনে পরিলক্ষিত হচ্ছে। মন্ত্রীপুত্রের ঘটনা তো প্রথম তা না। 2018 সালে সরকার আসার পর 82 মেলের একটা ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে একটা পোস্ট হয়েছিল মহিলা সংক্রান্ত একটা বিষয়ে মন্ত্রীর এই পুত্র সম্পর্কে। আমরা দেখেছি সেদিন এই মন্ত্রীর পুত্র সম্পর্কে একটা ফেসবুকে পোস্ট করা নিয়ে যে ছেলেটা শেয়ার করেছেন তার মোবাইলটা পুলিশ নিয়ে গেছেন। এই ঘটনাটা কিন্তু সেদিন তদন্ত করেননি পুলিশ। যিনি পোস্টটা করেছেন, তার পোস্টটা শেয়ার যিনি করেছেন তাকে অ্যারেস্ট করেছেন, তার মোবাইল সিজ করেছেন। মাসখানেক আগে 3 বছর পরে মোবাইলটা তার হাতে ফেরত দেওয়া হয়েছে। আমরা 2018 সালের ঘটনার কথা আমরা বলছি না, কিন্তু এরকম অভিযোগ কিন্তু 2018 সালের পরও এই ছেলে গোটা কুমারঘাটে তাণ্ডব করে প্রতিদিন। এই ছেলের বিরুদ্ধে যখন এই অভিযোগ সংঘটিত হলো, অভিযোগ উঠলো, সাধারণ মানুষ যখন এই অভিযোগ তুলছেন, তখন মন্ত্রিসভা তাকে বাঁচানোর জন্য রাস্তায় নামবে। আমরা দেখছি শুধু তা না, গোটা রাজ্যের এই ধরনের ঘটনা যা ঘটছে প্রতিটা ক্ষেত্রেই চুপ আমাদের রাজ্যের সরকার আছেন। এবং 2020 সালে কেন এই ধরনের ঘটনা বৃদ্ধি হচ্ছে? 2020 সালে 13ই মার্চ তার দেহ উদ্ধার হয়েছে সকালবেলা, সম্ভবত 11 কিংবা 12 তারিখ। মন্টি দাস নামে একটা ছাত্রী, তাকে বলছেন যে পুলিশ থেকে বলা হচ্ছেন যে তাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে।
ভারতে এইরকম ভয়ঙ্কর বিভৎসতম ঘটনা আমাদের দেশে কোনোদিন ঘটেনি। যে ঘটনা আমাদের রাজ্যের আইনমন্ত্রীর এলাকায় 2020 সালের মার্চ মাসে সংঘটিত হয়েছে, মন্টি দাসকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে, পরের দিন তার দেহ ছাই ভস্ম সহ মানুষ দেখতে পেয়ে সেখানে গেছেন, তার এই পুরানো দেহ মানুষ উদ্ধার করেছে। এই ভয়ঙ্করতম ঘটনা যা ভারতে কোনোদিন ঘটেনি, এই ঘটনা আমাদের রাজ্যের এই সরকার আসার পর সংঘটিত হয়েছে। এই ঘটনার পর আমরা জিজ্ঞেস করি আইনমন্ত্রী এলাকার এই ঘটনার পর কয়জনের শাস্তি হয়েছে, কি পুলিশ প্রশাসন ভূমিকা গ্রহণ করেছেন। সেখান থেকে আজকের এই হাইনারা সাহস পাচ্ছেন যে আমরা যদি ধর্ষণ করি, গণধর্ষণ করি, সম্ভবত আমাদের পক্ষে সরকার দাঁড়াবেন, আমাদের পক্ষে আমাদের মন্ত্রীরা আমার পাশে থাকবেন। নয়তো মন্টি দাসের এই ভয়ঙ্করতম জঘন্যতম ঘটনার পর কেন আজকের 2 বছর অতিক্রান্ত, কেন গ্রেপ্তার করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হলো না, কঠোরতম শাস্তি কেন দেওয়া হলো না? তাহলে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ। নয়তো পুলিশ এই ঘটনায় তারা ব্যর্থ স্বীকার করতে হবে পুলিশকে, নয়তো পুলিশ কারোর না কারোর কাছে নথি স্বীকার করে এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তি দেননি। এবং তার ফল হচ্ছে আজকে আমাদের রাজ্যের 90 বছরের বৃদ্ধ থেকে 9 বছরের শিশু প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন। এবং এই ঘটনাগুলোর সঙ্গে শাসক দলের নেতারা, শাসক দলের মন্ত্রীর পুত্রের নাম উঠে আসছে অভিযুক্ত হিসাবে। গণধর্ষণের ঘটনা 2018 সালের পর আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা দেখছিলাম গত 2 দিন আগে রাজ্যের বিজেপির একজন মহিলা নেত্রী রাজ্যের একজন মন্ত্রীকে পাশে বসিয়ে অভিযুক্তের পক্ষে সওয়াল করছেন। আমরা অবাক হচ্ছি যে একজন মহিলা যিনি নিজেকে একজন নারী হিসেবে দাবি করেন, এই ব্যক্তিটা মন্ত্রীকে সাথে নিয়ে যার সম্পর্কে অভিযুক্ত, যাকে নিয়ে অভিযুক্ত করাচ্ছেন ধর্ষণে, গণধর্ষণে, তারা বসে মহিলা সহ বসে তার পক্ষে সওয়াল করছেন। আমরা জিজ্ঞেস করতে চাই তাদের 2018 সালে মার্চ মাসের 3 তারিখের আগে এ রাজ্যের মানুষ গণধর্ষণের একটা ঘটনা আমাদের রাজ্যে সংঘটিত হয়েছে এরকম কথা বলতে পারবেন? আমরা বলছি একটা ঘটনা 2018 সালের মার্চ মাসের আগে আমাদের রাজ্যে সংঘটিত হয়নি। আমাদের রাজ্যের গণধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে 2019 সাল থেকে এ রাজ্যের গণধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে। আগরতলা রাজধানীর বুকে অটু করে নিয়ে চলে যাচ্ছেন মহিলাকে, নিয়ে গণধর্ষণ করছেন। এটা কি? তারপর কি হচ্ছে আমাদের রাজ্যে? এই যে ভয়ঙ্কর জঘন্যতম ঘটনাগুলো ঘটছে, সরকার একটার প্রশ্নে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন, এই দৃষ্টান্ত কিন্তু সরকার দেখাতে পারবে না। ছবি আর বুকের মধ্যে সুশাসন, কিন্তু এটা তো মহাশয়কে অতিথিদের আমরা বরণ করে নেব উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। সরকারের ভালো ভালো কাজগুলি যেমন তুলে ধরার দায়িত্ব আপনাদের। সম্মেলন মানে হচ্ছে বিগত সম্মেলনে যে আলোচনাগুলি হয়েছিল বা আপনাদের অ্যাসোসিয়েশনের যে সমস্যাগুলি নিয়ে আলোকপাত করা হয়েছিল বা দাবি সনদ যেগুলি গৃহীত হয়ে পরবর্তী সময় সরকার বা কিংবা আপনাদের মালিক পক্ষ যা যে হাউস আছে তাদের সঙ্গে কথা বলার পর কী কী ব্যবস্থা হয়েছে সেগুলি নিয়ে নিশ্চয়ই আজকে সম্মেলনে আলোচনা হবে। এবং এই সম্মেলনে আগামী দিন আপনাদের অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সদস্যদের তাদের সমস্ত অসুবিধা সুবিধা দাবি দেওয়া নিয়ে আজকে আলোচনা হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরবর্তী সময় আপনারাও সেভাবে এগোবে, এটা আমার বিশ্বাস। এবং আপনারা সফল হবেন, সর্বনন বাস্তবিকতা সফল হবেন। তার মধ্যে মাধ্যম বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। তো আমি প্রথমেই আমাকে সম্মেলনে অতিথি বলার জন্য আমি ধন্যবাদ জানাই।
সংবাদপত্র বা সাংবাদিক যেটা বিগতবাবু আলোচনা রেখেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের চতুর্থ স্তম্ভ হিসাবে বলা হয়। সংবাদ মাধ্যম বা সংবাদপত্রকে বা যুক্ত যারা আছেন তাদেরকে এই ব্যবস্থার মধ্যে যুক্ত করা হয়। এটা যারা সাংবাদিকরা আছেন বা সংবাদপত্র জগতের সঙ্গে যুক্ত আছেন বা মিডিয়া হাউস, তাদের কাছে অত্যন্ত গর্বের এবং বলবো অহংকার করার বিষয় যে 4টা বিষয়ের মধ্যে আমাদের সংবিধানের আপনাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। কাজে আপনাদের দায়িত্ব কর্তব্য আমাদের সমাজে যারা আমরা বসবাস করি বিভিন্ন পর্যায়ে, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ বা যে কোনো পেশায় যারা আছে তাদেরকে সবচেয়ে অন্যতম ভূমিকায় আপনারা আছেন। সমাজ গঠন করার ক্ষেত্রে, সমাজকে পরিচালিত করার ক্ষেত্রে এবং রাষ্ট্র ব্যবস্থাকে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম রাখার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই ভূমিকা পালন করে আসছেন যে জায়গা থেকে। আমাদের রাজ্যের সাংবাদিক বন্ধুদের তারা কীভাবে কর্তব্য এবং দায়িত্ব পালন করছেন এটা অনেকটা আপনারা যেমন নিজের অভিজ্ঞতা আছে, পাশাপাশি দিবাকরবাবু যেটা বলেছেন এখানে যারা আছেন এবং আমি এখানে যারা উপস্থিত সাংবাদিক আমার বন্ধুরা, অনেক আমার দাদারাও আছেন, তাদেরকে বহুদিন যাবত থেকে চিনি জানি ব্যক্তিগত পর্যায়ে, আমার সঙ্গে আলোচনাও আছে অনেকে। তা আমি তাদের প্রতিষ্ঠানগত অবস্থান, তাদের পারিবারিক অবস্থান বা সামাজিক যে অবস্থান সম্বন্ধে আমি কিন্তু অবহিত আছি অনেক ক্ষেত্রে। তো আমাদের এখানে দিবাকরবাবু কি বলেছেন, আমি একটা কালকে যখন আমন্ত্রণ আমাকে বলা হয়েছিল, এই প্রোগ্রাম নিমন্ত্রণ করা হয়েছে, তখন একটা দাবি সহ পাশাপাশি যে ভালো চিন্তা ভাবনাগুলি সেগুলিকে আপনারা আদায় করে দিন। আর দ্বিতীয়ত, যেহেতু সাংবাদিক বন্ধুদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতাদের যোগাযোগ থাকে, সব অংশে মানুষের একটা আশা থাকে। তো আমি বলবো এখানে যেমন বলেছেন যে বিজ্ঞাপনের হার সরকার এসে বাড়িয়ে দিয়েছেন, বিজ্ঞাপন নীতি চালু করেছেন, এটাতে যারা হাউস পরিচালনা করেন তারা অনেক উপকৃত হয়েছে। কিন্তু পাশাপাশি যারা হাউসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আপনাদের নির্ভীক সাংবাদিক ঝড় বৃষ্টি রোদে প্রতিকূল অবস্থার মধ্যে অনেক ঝামেলা গিয়ে আপনারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন, আপনাদের সম্পর্ক নষ্ট হয়, ক্যামেরা ভেঙে যায়, আপনারা আঘাত পান, তারপর আপনার সংবাদ অফিসে কিন্তু তুলে ধরে, এটা পরিবেশন দায়িত্ব তারা নেন। কিন্তু সেক্ষেত্রে তারাও উপকৃত হচ্ছে, কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে সেই বিষয়ে আপনারা বিজ্ঞাপন যে নীতি তৈরি করা আছে তাতে যেমন হাউসগুলো উপকৃত হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে শুধু আপনাদের জন্য কিন্তু এই বিজ্ঞাপন নীতি যে পরিবর্তন করা যায় হাউসগুলির সুবিধার্থে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও সুবিধা পাওয়ার কথা। এটা আদায় করার ক্ষেত্রে আপনারা যে হাউসে থাকেন তাদের সাথে কথা বলতে হবে, সরকারকে জানাতে হবে, এসোসিয়েশনের যারা দায়িত্বে আছেন তাদেরও দায়িত্ব আছে আপনাদের সুযোগ সুবিধাগুলি হাউস হোক কিংবা সরকারি হোক যে দাবিগুলি আপনারা রাখেন সেগুলি যাতে আপনাদের কাছে পৌঁছতে পারে, সেক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা নেওয়া উচিত এবং নিচ্ছে নয়। তো আমি বলবো আরও বেশি করে সরকারের সঙ্গে যোগাযোগ করুন। আমাকে যেটা অনুরোধ করেছেন দিবাকরবাবু যে আমি একটা মাধ্যম, আমি হয়তো যেটা সরকারি প্রতিনিধি এই সরকারের সঙ্গে যুক্ত আছি, আমি বললাম যেখানে যারা আছে প্রত্যেক প্রায় অনেকের সঙ্গে আমার মহাপুরুষ যারা আছেন তাদের সঙ্গে এতটা যোগাযোগ হয় না, কিন্তু যারা আগরতলা শহরে থাকেন বা শহরের আশেপাশে থাকেন বা সুপ্রিমার সঙ্গে আমি ওনার বাড়িতেও গেছি, আমার যোগাযোগ আছে, এরকম অনেকের সঙ্গে যারা এখানে আজকে প্রতিবর্তন যারা আছেন। তো আমি আপনাদের হয়ে এবং কথা দিলাম সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রী আমাদের খুব ভালো উপযোগী একজন মন্ত্রী, আইসি মিনিস্টার, উনি কিন্তু আপনাদের হয়ে ভালো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিন্তু চেষ্টা করে, উনি আলোচনা বলেছেন যে ওনার সঙ্গে কথা বলে তোমার সঙ্গে, উনিও সদর্থ হল থেকে আমাদের ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, মাঝখানে যারা কাজটা করেন তারা অনেক সময় আমাদের মতো করে কাজ করার চেষ্টা করে, তারা কোথাও ঝামেলা সৃষ্টি করে আটকে দেওয়ার চেষ্টা করতেন। সেটা যদি আপনারা যেহেতু জানেন, সেটা যদি আপনারা বুঝেন উপলব্ধির মধ্যে আছে, অনুধাবন করেছেন, এটা আমাদের কাছে ব্যক্তিগত পর্যায়ে হোক বা সমষ্টিগতভাবে সংগঠনভাবে হোক, এটা আপনারা আমাদের কাছে তুলে ধরে কোথায় আটকিয়ে আছে। আমাদের সরকার যেহেতু চাইছেন সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন এই সরকার, আপনারা জানেন
কিন্তু সাংবাদিক আমাদের সরকারের একটা ইচ্ছা আছে, এখন শুধু সরকার আপনাদের মধ্যে একটা জায়গা আসতে হবে যেখানে সরকার কাজ করতে এই যে বাধাগুলি যাতে তৈরি হতে পারে। আর আপনার সরকার আসার পর যদি সাংবাদিক বা সংবাদপত্র জগৎ সঙ্গে যদি সাংবাদিক বান্ধব হিসেবে কোনো সরকারকে আপনারা দেখে এসেছেন, আমার থেকে বেশি অভিজ্ঞতা আপনাদের, কারণ আমরা রাজনৈতিক দিক থেকে হয়তো কোনো সমাজ, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে দেখি, আর আপনারা কিন্তু নিরপেক্ষভাবে আসল চেহারা বা চিত্রটা আপনারা কাছে ফুটে ওঠে। অনেক সময় তো হাউজের কোনো বাধ্যবাধকতা থাকে বা ব্যক্তিগত কোনো পর্যায়ে থাকে, আপনারা ইচ্ছে করলেও সবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারেনি, প্রথম বাধ্যবাধকতা থাকে। কিন্তু অনেক নির্ভীক সাংবাদিক আছেন, তারা কিন্তু এর থেকে বেরিয়ে এসে কিন্তু এই কাজটা করে সমাজের জন্য, যেটা করা উচিত, যেটা বলা উচিত, যেটা হওয়া উচিত, সেটা তুলে ধরে। এটাই কিন্তু আপনাদের বিশেষ করে আমি আপনাদের জ্ঞান দিতে পারবো না, কারণ আপনারা আমাদের শিক্ষা দীক্ষা সমস্ত বিষয় অনেক বেশি। আজকে আমি রাজনৈতিক কারণে হয়তো মেয়র হয়েছি, কিন্তু মেয়র হওয়ার মতো আগরতলা শহরে অনেক শিক্ষিত সজ্জন ভালো ব্যক্তি আছে। যদি যোগ্যতার বিচার হতো হয়তো আমি মেয়র পদে যেতে পারতাম না, কিন্তু রাজনৈতিক কারণে হয়তো আমি মেয়র হয়েছি। তারপরে আমি সব জানি না, সব বুঝি না, আমাকে মানুষ থেকে আপনাদের বুঝে কাজ করতে হয়। আমি সহযোগিতা পাই। আপনাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন, আমাকে ব্যক্তিগত পর্যায়ে পরামর্শ দেন এবং সেই মতো কাজ করলে আমি দেখি ভালো ফল পাওয়া যায়, ভালো কাজ করা যায়, যে সমাজের কাছে গ্রহণযোগ্য হয় বা মানুষের উপকারে আসে। তা আমাদের সরকার আসার পর যে দাবিগুলি বলেছেন, যে একটি কার্ড নম্বর দেওয়া হয়েছে, পাশাপাশি যে ভাতার কথা বলা হয়েছে, 1000 থেকে 10,000 করা হয়েছে, এখানে বিশেষ বলবো একটা বিশেষ দিকে সরকারি, কিন্তু উনি বলেছেন অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এটাও আমি বলবো, এটা হয়তো সরকারি কাজে গেছে, যারা অফিসাররা যারা দীর্ঘ 25 বছর ধরে একটা সংস্কৃতিতে এই কালচার চলে রাখছে, এটাকে সবটাই পরিবর্তন করা, সবগুলি লোককে পরিবর্তন করা সম্ভব। আমরা পরিবর্তন হয়েছি, এখানে জনগণ পরিবর্তন করেছেন, পরিবর্তন জনগণই করেছেন আপনাদের মাধ্যমে, যে আপনারা আসল চিত্র সমাজের কাছে মানুষের কাছে তুলে ধরেছেন। মানুষ আপনাদের দ্বারা প্রভাবিত হয়ে সরকার গঠন করার ক্ষেত্রে বিজেপি সরকারকে তুলে দিয়েছে, বিশ্বাস করেছে, প্রত্যাশা করেছে আপনারা যে এই সরকার আসলে আপনাদের যে সমস্যাগুলো সেই সমাধান করবে। সরকার এগোচ্ছে, সরকার কাজ করছে, হয়তো আপনাদের চাহিদা মতো সকলের কাজ সমান মতো হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো, যারা আপনারা অ্যাসোসিয়েশন করেন, যারা নেতৃত্বে আছেন, তাদেরও দায়িত্ব আছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে পেনশন দেবে, দিচ্ছেন, বলেছেন কিছু কিছু পেয়েছে, বাকিরা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, যে কেন পেনশন পাচ্ছেন না, তাদের হয়ে আপনাদের কথা বলা উচিত, সরকারের সঙ্গে নিয়ত যোগাযোগ রাখা উচিত। আমি বললাম সিস্টেমটা ভাঙতে গেলে সময় লাগবে, সবাই আপনাদের বন্ধু না, সবাই আমরাও আপনাদের সহযোগিতা, এটা খেয়াল রাখতে হবে। আপনাদের তাদের সহযোগী বানাতে হবে, আপনাদের দাবির মাধ্যমে, সরকারের সিদ্ধান্তের মাধ্যমে বাধ্য করাতে হবে আপনাদের কাজগুলি সরকারকে করে। এখানে অনেকগুলি ব্যবস্থা আমি করা আছে, আমি দেখেছি। আমি দীর্ঘদিন ধরে তিনি তার পথচারণা এবার জীবন পূর্ণ করো। আমরা একটু নামান বিভিন্ন রকমের দেবদেবীদের পুজো হয়, সেই দুর্গা, কালী, লক্ষ্মী সবাই পূজা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পুজোর মাসটাতেই বেশি গণধর্ষণ হয়ে যাচ্ছে। এই যে আমাদের এই চিরাচরিত বাম আমল থেকে এই বর্তমান সরকার সেই ধর্ষণকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই এক সপ্তাহের মধ্যে সেই পাহাড় থেকে গ্রাম থেকে শহর ধর্ষণকাণ্ড একের পর এক ঘটেই চলেছে। আপনারা জানেন সেই 19শে অক্টোবর কুমারঘাটে ধর্ষণকাণ্ড হয়েছে, যেখানে একটা বিধায়কের পুত্র জড়িত। আবার সেই কৈলাসহরে একটা ধর্ষণ হয়েছে, তারই কিছুদিন পরে আমরা দেখলাম যে 26শে অক্টোবর কল্যাণপুরে, যেটা সবথেকে বীভৎস কাণ্ড,
একজন জনজাতি নারী যুবতীকে 4 জন মিলে ধর্ষণ করেছে। সেখানকার একজন উপপ্রধান সহ 4 জন জড়িত নরপশু। আর সেই গত পরশুদিন বৃহস্পতিবার আমরা দেখলাম সেই জীবননগরে 13 বছরের সেই নাবালিকাকে 52 বছরের নরপশু ধর্ষণ করেছে। আর এই খুন খারাপি দিন দিন বেড়েই চলেছে, কিন্তু সেই সমস্ত ধর্ষকরা তাদের রাজনৈতিক রং লাগানো থাকায় সেখানে রাজনৈতিক হস্তক্ষেপে আমাদের সেই ধর্ষণকারীরা পুরোপুরি বিচার পাচ্ছে না। তাছাড়া নেশা কারবার, এই পুজোর নামে আমি কালকে আসছিলাম, একটু বহিরাজ্যে গিয়েছিলাম, দেখলাম যে সেই কালী পূজার নামে গাড়ি আটকে রেখেছে, মদগত হয়ে ছেলেমেয়েরা উদ্দাম নৃত্য করছে। সেই ইঙ্গিতটা আমরা পেয়েছিলাম যখন আমরা দেখেছিলাম যে পূজার সেই যে মহালয়া বলে যে আগমনী অনুষ্ঠান, আমাদের খুদ শহরে সেই সোনারতরী হোটেলের মধ্যে একটা অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছিল যে দেবীর আগমনী, সেখানে একটা নগ্ন নারীর ছবি। খুদ শহরে সেই প্রশাসনের মুখের সামনে এইরকম এবারে ছেলেদের 500 টাকা লাগবে, চাঁদা লাগবে, আর মেয়েরা ফ্রি যাবে, এই সমস্ত কিসের ইঙ্গিত? শর্ট দেওয়া হবে, এই সমস্ত কিসের ইঙ্গিত? এটা কি আমাদের সংস্কৃতি? এটা কি পুজোর সেই আসল মাহাত্ম্য? তাই আমরা চাই সেই সমস্ত নেশাকারীরা বা এই সমস্ত ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ধর্ষকদের কোনো জাত নেই, সেখানে কোনো রাজনৈতিক রং না দেখে উপযুক্ত শাস্তির বিধান করা হোক। আচ্ছা ভাই, একটু আমি পরে আমি ফোন করবো। খবর ছিল যে এখানে একটা বডি পাওয়া গেছে, কিন্তু আমরা প্রাথমিক চিন্তাধারা আমরা এটাই আছে যে এটা নেশা করতো সে, তো ওই কারণে এইসব হয়েছে। তখন আমরা পরবর্তী ময়নাতদন্তের জন্য আমরা দেখতেছি। কোনো ধরনের নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে? একটা খালি কোটার বাক্স পাওয়া গেছে। কি মনে হয়, মানে কিভাবে মৃত্যু হইতে পারে? সে হয়তো এখন তো জানি না, কিন্তু যতটুকু মনে হইতেছে হয়তো সে বইয়া রইছে কিছু একটা কারণে। দেখা যাক না, এটা ময়নাতদন্ত করে দেখা যায়, এখন তো আর কখন যেত না। নাম পরিচয় পাওয়া গেছে কিছু? না, এখনো পাওয়া যায়নি। বয়সটা কত হবে আনুমানিক? 25। এখন মৃতদেহটি কোথায় নিয়ে যাবেন? এখন তো জিএমসিতে এটা রাখা হবে, তার চেনা পরিচিত মানুষ যতদিন না মানে 72 ঘন্টার জন্য আমরা কিপিং সার্টিফিকেট দিয়ে রাখবো বডি। তো যদি শনাক্তকরণ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, বডি পরিবারের হাতে তুলে দেবো। কি মনে হয় এই জঙ্গলের মধ্যে কি করছিল এখন এটা কি বলবে? এখানে তো সবাই অনেকেই আসে, কি করছিল তা আর মানে মিস্ত্রিকে ফোন করছি,
ফোন করার পরে কইতেছে তারা আমি একটু খুঁজ করে দিই, তো তাই খুঁজ করতে পরে এবার কইতেছে কলেজটিলা জঙ্গল বলে আছে, তো জঙ্গলে আছে পরে আমিও কাজে বাড়ি দিতাম, কাজ আমার মিস্ত্রি বাড়ির কাজও, তারপরে তো ফোন টোন করতে পরে যোগাযোগ করে এমন খবর পাইলাম। তো বাড়ির থেকে মানে নিখোঁজ আসলো কতদিন? নিখোঁজ বলতে কালকা সকালে হ্যাঁ আইসে কাজে যাইব কইয়া, এবার সারাদিন তো পরশু দিনও কাজ করছে পরে তারপরে আইসে বাড়ি, কালকা সকালে বাড়িলো, বেরিয়েছিল 7টা থেকে বেরিয়েছে, বেরিয়েছিল মোবাইলটা লিয়ে গেছে, মোবাইলটা লিয়া 3-4 ঘন্টার মতো মোবাইল দিয়ে সেটা আসছিল, কাজও গেছে না, সকালে যে কাজ করে তার লগে এবেলা কাজও গেছে না, সকালবেলা কাজও গেছে, এবার গিয়ে এসে ফিরে আইসে, কাজ হয়েছে না। এবারে হেরা দিটা ওই কলেজ লেভেলে ঘুরতেছে, আরেকজন মিস্ত্রি দেখছে, দেখে সেটা তাকে বুকে টুকে পাঠাইছে। এরপর থেকে কাজ করতো এমনি তো প্রথম তো আগে 5 লাইনে কাজ করতো, 5 লাইনে কাজ করার পরে নেশা টেশা ধরার পরে তারা বাড়িতে রাখছি পরে তারা রিজার্ভ সেন্টার দেওয়া হয়েছে, সেখান থেকে আনা হয়েছে তো 7-10 দিনে আনার পরে এবার ওখানে বলে টাইলসের কাজও যায়, টাইলসের বলতে 2 দিন কাজও গেছে। কি নেশা করতো? নেশা বলতে তো গোটা খাইতো। আচ্ছা, কতদিন যাব? যেটা তো মনে করেন প্রায় 3 বছর মতো। কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে? কিভাবে মৃত্যু হইতে পারে এটা তো অনেকে কইতেছে নেশার কারণে হইতাছে। যে জায়গাতে মৃতদেহটি পাওয়া গেছে এই জঙ্গলের মধ্যে মানে তো যাওয়ার কথা না। নেশা খাইতে গেলে অনেক জায়গায় যেতে পারে। নাম কি ওর? ওর নাম হলো রাজু দেবনাথ। রাজু দেবনাথ। বয়স কত? বয়স 21। বাড়ি আড়ালিয়া মুস্তারা মধ্যপাড়া। আমি পাপিয়া দত্ত, আমি দায়িত্ব নিয়ে, আমি কনফিডেন্সের সঙ্গে আমি আজ চ্যালেঞ্জ ছুড়ে আমি বলছি আজকের এই সাংবাদিক সম্মেলনে, আমরা তথ্য প্রমাণ নিয়ে বলছি, আরো যদি কিছু প্রমাণ দিতে হয় সেটা দেওয়া হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মাননীয় মন্ত্রীর পুত্রকে জড়িয়ে যেটা একটা ঘৃণ্য রাজনীতি চলছে, আমাদের মাননীয় মন্ত্রী পুত্রের এই ঘটনার সঙ্গে দূর দূরান্ত, আমি আবারও রিপিট করতে চাই, দূর দূরান্ত পর্যন্ত কোন রকমের সম্পর্ক নেই, সেটা প্রমাণ হয়ে গেছে। 10,323 নিয়ে যিনি প্রথম খেলা শুরু করেছিলেন, 10,323টি জীবন আজ যার জন্য বিপর্যস্ত, শেষ অধিবেশন, বিধানসভার শেষ অধিবেশনে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় ভগবান দাস সেদিন সেই সত্যটা, সে আয়নাটা একজন বিধায়ককে সেদিন দেখিয়েছিলেন যে আপনি দায়ী এই 10,323-এর জন্য। তাই ওনাকে টার্গেট করে এই কর্মসূচি হিসেবে তারা এগুলো নিয়েছেন। আমি আরেকটা কথা বন্ধুরা বলতে চাই, দিদি বলবেন বাকিটা, যে আপনারা কতটা জানেন আমি ঠিক জানি না, কুমারঘাটে যে ঘটনা সংঘটিত হয়েছে, যে পরিবারের মেয়ে, আমাদের পরিবার, আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবার, মেয়েটির সঙ্গে যে ঘটনা হয়েছে, মেয়েটির যদি ধর্ষণ হয়ে থাকে, যেটা হয়েছে, তাহলে আমাদের পরিবারের উপরও কিন্তু সেটা হয়েছে। এবং যে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা খোঁজ নিন, আপনারা তো চতুর্থ স্তম্ভ, আপনাদের থেকে আমরা জানি যে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে 5 জন সিপিএম এর ক্যাডার এবং 1 জন কংগ্রেস কর্মী, 19 অক্টোবরের ঘটনায় যারা মূল কালপ্রিট। আমরাও চাইছি, হ্যাঁ আমরা চাই, আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি, বিশেষ করে আমরা যারা মহিলারা আছি। দেখুন আজ অনেকটা দিন পর কিন্তু আমরা 3 জন এখানে বসেছি। কেন 3 দিন পর? কারণ আমরাও চাই না কোন রকম অপরাধীর পক্ষে হয়ে আমরা কথা বলতে, আমরা চাই না। আমরা আরেকটু জেনেছি, তথ্য নিয়েছি, বাস্তবটা কি, সত্য পর্যন্ত আমরা গেছি যে ঘটনাটা কি, আমরা দেখেছি সেখানে গিয়ে ঘটনাটা কি, যে পুরো কালপ্রিট যারা ঘটনা সংঘটিত করেছে 3 জন সিপিএম, 1 জন কংগ্রেস। আমরা চাইছি আন্ডার সেকশন 164 যে ম্যাজিস্ট্রেটের কাছে যে দেওয়া, নিশ্চয়ই দিয়েছেন, আমরা খবর নিয়েছি যে ধর্ষিতা দিয়েছেন, কি দিয়েছেন সেটা প্রকাশ্যে আসুক, আমরাও চাই।
মন্ত্রীপুত্র সেদিন কুমারঘাটে ছিলেন না, আমি বলছি। আমরা খবর নিয়েছি, সত্যতা যাচাই করেছি। আমরাও চাই যে মন্ত্রীপুত্রের যে টাওয়ার লোকেশন সেটাকেও যেন প্রকাশ্যে আনা হয়, আমরাও সেটা চাই। বাকি কল্যাণপুরের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, মর্মান্তিক ঘটনা। ঘটনায় যারা দোষী দুজনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ কাজ করছে, খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে। আমাদের কার্যকর্তা যারা আছেন তারাও ঠিক এভাবে যেন আসামিকে গ্রেপ্তার করা যায় তার জন্য করছেন, মাঠে ময়দানে আছেন। মনে রাখবেন, দিস ইজ ভারতীয় জনতা পার্টি। আমরা ওই দল না যে ক্যাডার ধর্ষকদের আমরা পুনর্বাসন দেব। যে উপপ্রধানের নাম উঠে আসছে, অভিযোগ করা হচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের সাংগঠনিক ভাবেও তাকে কি করা যায় প্রক্রিয়া শুরু হয়েছে, অনাস্থায় আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশাসনিক ভাবে হোক, সাংগঠনিক ভাবে হোক, তাকে আমরা কিভাবে তার উপর কার্যক্রম করা যায় সেটার উপরও আমাদের কাজ চলছে। আমি শুধু একটা কথা অন্তিম বলবো যে উজান ময়দানের ঘটনা, এরকম অনেক ঘটনা আছে, দিদি বলবেন। সত্য প্রকাশের আরো কিছু সত্য প্রকাশের জন্য আমরা অপেক্ষায় আছি। শুধু একটা কথাই বলবো যে নির্বাচন যেহেতু দোরগোড়ায়, আমরা 25 বছর দেখেছি নির্বাচনে, যেটা বললাম রুটি শেখার জন্য কমিউনিস্টদের বরাবর বিরোধীদের শুধুমাত্র একটা চিতার প্রয়োজন হতো। চিতা তারা অনেক সাজিয়েছে। শুধুমাত্র চিতা নয়, বিরোধী দলের মুখ বন্ধ করে দেওয়ার জন্য মা বোনদের উপরও, খয়েরপুরের মতো ঘটনা আমরা জানি, মা বোনদের উপরও অনেক হাজার হাজার অত্যাচার, নির্যাতন, ধর্ষণের ঘটনা বিগত দিনে কমিউনিস্টরা সংগঠিত করেছে। এখন যদি মনে করেন যে বাম গ্রেস ভারতীয় জনতা পার্টির বিকাশ রথকে এইভাবে ষড়যন্ত্র করে, এরকম মিথ্যে অপপ্রচার করে আপনারা কালিমা লিপ্ত করবেন, তাহলে কিন্তু ভারতীয় ত্রিপুরা রাজ্যবাসী এই ধরনের জিনিসকে কখনো মেনে নেবে না। এবং আমি বলবো, আপনাদের মতো বিচক্ষণ রাজনীতিবিদদেরও এই ধরনের অপকৌশল, এই ধরনের ঘৃণ্য রাজনীতি মানায় না বলে আমরা বিশ্বাস করি। আছেন প্রদেশ মহিলা মোর্চার সম্মানীয় সভানেত্রী ঝর্ণা ত্রিপুরা। আজ আপনাদের যে কারণে ডাকা হয়েছে সেটা হলো, সাম্প্রতিককালে কিছুদিন আগে আমাদের রাজ্যের দুটো জায়গায়, কুমারঘাট এবং কল্যাণপুরে, একদিকে যেমন আমরা মর্মান্তিক বলতে পারি, অপরদিকে সেটাকে হৃদয় বিদারকও বলতে পারি, দুটো ঘৃণ্য অপরাধ সংগঠিত হয়েছে, সেটা সঠিক। কিন্তু পাশাপাশি আজ দুর্ভাগ্যের সঙ্গে এটাও বলতে হচ্ছে যে যে দুটো ঘটনা সংঘটিত হয়েছে, যদিও দুটো ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণভাবে আলাদা, কিন্তু পরবর্তী সময় রাজ্যের দু একটি রাজনৈতিক দল রাজনীতি করার জন্য ধর্ষণ, যে শব্দটি, দেখুন আমরা যারা আজ এই প্রেস কনফারেন্সে, সাংবাদিক সম্মেলনে আমরা বসেছি, আমরা তিনজনই আমরা নারী। আমাদের রাজনীতির একটা আলাদা পরিচয় থাকতে পারে, কিন্তু সবার আগে আমরা নারী। এই ধর্ষণ শব্দটিও যখন আচানার মুখে আমাকে আনতে হচ্ছে, সেটা আমার জন্য ভীষণভাবে একটা লজ্জাস্কর, যেরকম প্লাস এটাকে আমাকেও ভীষণভাবে, এই ঘটনাগুলো আমাকে ব্যথিত করেছে, সেটা বলার আর অবকাশ রাখে না। কিন্তু এই যে ধর্ষণকে নিয়ে দু একটি রাজনৈতিক দল যেভাবে তাদের রাজনীতি রুটি শেখার জন্য ধর্ষণকে যেভাবে একটা ম্যাটেরিয়ালস হিসেবে তারা ব্যবহার করছে, সেটা আরো বেশি দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি আমরা বলবো। ধর্ষণ কোনোদিনও কোনো রাজনৈতিক দলের পলিটিক্যাল কোন রকম ম্যাটেরিয়ালস হতে পারে না। এটা আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যারা করি সেটা আমরা বিশ্বাস করি। আমাদের পার্টি, আমাদের সরকার মহিলা সুরক্ষা, মহিলা ক্ষমতায়ন,
মহিলাদের স্বাভিমানের কথা বলে ভাবে এবং কার্যক্ষেত্রে প্রমাণ করে, তার জন্য কিন্তু আজ আমার কথা বলুন বা আমার মতো লাখ লাখ মহিলা আজ আমরা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা কাজ করছি, আমরা ভারতীয় জনতা পার্টিতে আছি। ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য, আমাদের সুরক্ষার জন্য, আমাদের স্বাভিমানকে পুনরুদ্ধার করার জন্য কত কাজ করেছে, কি কি করেছে সেটা আপনারা সকলেই জানেন। এটাকে কাউন্ট করাবার জন্য বিরোধীদের আমরা এখানে আসিনি, বসিনি। আমরা আজ এখানে আছি, এখানে বসেছি যে অপপ্রচার, যে হীন কৌশল, চক্রান্ত বামফ্রন্ট এবং কংগ্রেস মিলেমিশে তারা করছেন কয়েকদিন ধরে, তার বিরুদ্ধে কথা বলার জন্য আর কিছু আয়না দেখাবার জন্য, আয়নাটা দেখাবার জন্য। সে আয়না, সে 30 বছরের আয়না, 78 থেকে শুরু করে টানা 2018 পর্যন্ত হাজার হাজার ধর্ষক কমরেডদের যে কাহিনী এবং কিছুটা দাগ যেটা কংগ্রেস ভবনের গায়েও লেগে রয়েছে, সেটা দেখাবার জন্য আজ আমরা এখানে বসে রয়েছি। সেটা বিস্তারিত দিদি রাখবেন। একদম আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ কিন্তু আছে, কারণ এগুলো আছে কারণ এগুলো নিয়ে আমিও, আপনারা জানেন আমিও একটি মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম। আজ যেমন ঝর্ণা দিন, আমাদের লড়াই সংগ্রাম সেদিনও কিন্তু ছিল মহিলাদের জন্য, আজও আছে। ঘটনা যেটা কল্যাণপুরে হয়েছে আজ এরকম নয় যে ঘটনা হয়েছে আমরা মুখ ঘুরিয়ে রেখেছি। আমাদের মহিলা মোর্চার সভানেত্রী গতকাল কিন্তু একটা বড় টিম নিয়ে উনি কল্যাণপুরের ঘটনা উনি পরিদর্শন করে এসেছেন। খোয়াই যিনি এসপি, ওনার সঙ্গে কথা বলে এসেছেন এবং আসামি যারা তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় তার জন্য উনি কিন্তু ওনার গতকাল উনি খোয়াইতে গিয়েছিলেন। কি করে ভুলে গেলেন কমরেডরা, সেটাই আমার প্রশ্ন। নাকি 30 বছরের 25 বছরের যে ঘটনাগুলো রাজ্যবাসীকে ভুলিয়ে দেওয়ার আপনারা কৌশল নিয়েছেন, সেটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন, সে কংগ্রেস ভবনকে আমার থাকবে যিনি গতকাল রাজ্যের একজন মাননীয় বিধায়ক কংগ্রেস ভবনে বসে যিনি সত্যের অপলাপ করছিলেন, ওনাকেও প্রশ্ন। এই যে ঘটনাগুলো, ঘটনাক্রম যেটা 25 বছর আমাদের রাজ্যের নারীরা আমরা ফেস করেছি, প্রত্যেকটা ঘটনা আমরা দেখেছি ধর্ষকের ভূমিকায় ছিলেন কোনো না কোনো কমরেড, কোনো না কোনো কমরেডের কাছের কেউ। আজকে যিনি বিধায়ক কংগ্রেস ভবনে বসে গতকাল যিনি প্রেস কনফারেন্স করছিলেন, ওনাকে আমার প্রশ্ন, 25 বছর আপনি কজন নির্যাতিতার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, কজন নির্যাতিতাকে, কজন ধর্ষিতাকে আপনি বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কটা ঘটনা আপনি সোচ্চার হয়েছিলেন, আওয়াজ উঠিয়েছিলেন, সেটাও আমার প্রশ্ন। আওয়াজ উঠাতে পারেননি, 25 বছর কথা বলতে পারেননি, কারণ জোট রাজত্ব, কালো রাজত্ব, কালো যুগ। 88 থেকে 93 উজান ময়দানের ঘটনা, সবিতা কাকুলি অপহরণের ঘটনা, এরকম হাজার হাজার ঘটনা, মহিলা নির্যাতনের, অত্যাচারের কলঙ্কের দাগ কংগ্রেস ভবনের ওয়ালে দেওয়ালে লাগানো আছে, এখনো লেগে আছে। তার জন্য 25 বছর আপনারাও মহিলাদের জন্য, মহিলা নির্যাতনের ক্ষেত্রে যখন হাজার হাজার ধর্ষণের ঘটনা রাজ্যে বিশেষ করে 93 থেকে 2018 পর্যন্ত সংগঠিত হয়েছে কংগ্রেস ভবনের নেতৃত্বরা, সেদিন তখন কোন রকম আওয়াজ আপনারা ওঠান। আসলে বিষয় কিছু না, সামাজিক ভাতা বৃদ্ধি পেয়েছে, আরো 30,000 ভাতা নতুন করে সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 10,175টির ওপর নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হতে চলেছে। রাজ্যের মানুষ বিনা আন্দোলনে, রাস্তায় না হেঁটে ঘর পাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে, গ্যাস পাচ্ছে, আয়ুষ্মান ভারত পাচ্ছে, বিভিন্ন যোজনার মানুষ লাভ পাচ্ছে। মানুষের মুখটাকে ঘুরিয়ে দিতে হবে। তাই
নির্বাচনের আগে যেহেতু আমরা নির্বাচনের দৌড় গোড়ায়, দু একটি ঘটনা, হ্যাঁ এই ঘটনাকেও আমরা বলবো না। আমরা ভারতীয়, দেখুন আমরা যারা রয়েছে, আমি প্রথম বলেছি আমাদের পরিচয় আমরা নারী, সকলের আগে পরিচয়। 25 বছর হয়েছে, জোট রাজত্ব হয়েছে, তার জন্য এখনো হোক, আমরা একটা ঘটনাও আমরা চাই না বলে আজ রাজ্যে নারী নির্যাতন প্রায় 10% উপর কিন্তু নিচে নেমে এসেছে। কনভিকশন রেট বেড়েছে, এটা বাস্তব, এটা ন্যাশনাল যেটা ক্রাইম রিপোর্ট ব্যুরো সেটাই কিন্তু তথ্য দিচ্ছে। আর 25 বছর দেখেছেন, কিছুদিন আগে আমাদের মন্ত্রী মহোদয় সুশান্ত দা বলছিলেন যে নারী নির্যাতনে ত্রিপুরা সর্বোচ্চ শিখরে 25 বছর বাম শাসনে পৌঁছে গিয়েছিল।